বলেছিলাম যে নেক্সট ক্লাসে তোমাদের ভেদক মধ্যবিন্দু সংক্রান্ত যে উপপাদ্য সেকেন্ড টার্মিনাল ছিল সেটাই আমরা একটু করার চেষ্টা করছি। একটা পিছিয়ে গেছে, মানে একটু সময়টা চলে গেছে, তোমাদের একটু আগে থেকে শুরু করলে ভালো হতো, সেটা করা যায়নি, টেনেরগুলো করা হচ্ছিল বলে তোমাদের এটা করা হয়নি। ঠিক আছে, তো দেখো একটু একটু মন দিয়ে দেখো, পারবে, কোনো অসুবিধা নেই। তোমরা আশা করি তোমরা বাড়িতে একটু আধটু দেখেছো ব্যাপারটা, তো তোমরা তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে। এখন এই যে ভেদক মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, ট্রান্সভার্সাল অ্যান্ড মিড পয়েন্ট থিওরেমস। এখন মিড পয়েন্ট মানে অ্যাকচুয়ালি এটা ত্রিভুজের ক্ষেত্রেই আমরা করব। ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু হয়তো দুটো বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে বা একটা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে ইত্যাদি, আর ভেদক দেওয়া আছে। ভেদক মানে কোনো একটা বাহু হয়তো সমান্তরাল টানা হয়েছে সেই মধ্যবিন্দু দিয়ে, অথবা দুটো মধ্যবিন্দুকে যোগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা করব। তো এই ক্ষেত্রে কয়েকটা থিওরেম আছে তোমাদের, মেন থিওরেম তিনটে আছে, তার কিছু প্রয়োগ আছে। যদিও 3 নম্বর থিওরেমটা তোমাদের বলা আছে যে ওটা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেটাও তোমাদের জেনে রাখতে, না জেনে রাখলে কিন্তু ভালো, তোমরা পরের ক্ষেত্রে একটু অসুবিধায় পড়বে, পরবর্তী ক্ষেত্রে একটু অসুবিধায় পড়বে। ওই জন্য ওই উপপাদ্যটাও কিন্তু করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পর্যন্ত থিওরেম আছে, মেন থিওরেম যেটা 5 নম্বরের পরে বা 4 নম্বরের পরে, আর প্রয়োগ আছে, প্রয়োগমূলক বেশ কিছু উপপাদ্য আছে। এটা একটা চ্যাপ্টার আছে, যাই হোক খুব বড় চ্যাপ্টার নয়, সহজ চ্যাপ্টার। ওই 3-4-5টা ভিডিওতে তোমাদের হয়ে যাবে, 5টা ছোটো ছোটো ভিডিও করলে মোটামুটি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি যে ভেদক মধ্যবিন্দু সংক্রান্ত কী কী উপপাদ্য আছে সেগুলো নিয়ে প্রথমে আগে একটু পরিচয় করে দিই। এরকম ধরো এরকম আছে যে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ জানো তোমাদের, ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে নাম দেওয়া আছে জানো। ABC আমরা সাধারণত নাম দিয়ে থাকি, অন্য কিছু নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই। প্রথম উপপাদ্যটা বলা হচ্ছে যদি দুটো বাহুর মধ্যবিন্দু আমরা যুক্ত করে দিই, দুটো বাহুর মধ্যবিন্দুকে যুক্ত করে দিই, তাহলে একটা সরলরেখাংশ পাবো। ধরো দুটো বাহুর মধ্যবিন্দু AB এবং AC এর মধ্যবিন্দু আমরা যুক্ত করে দিয়েছি, AB এবং AC এর মধ্যবিন্দু যুক্ত করে দিয়েছি। দেখো চিহ্ন কিভাবে দিয়েছি, AP BP সমান, তাই জন্য দেখো এরকম চিহ্ন দেওয়া আছে। আবার AQ CQ সমান, সেই জন্য এরকম চিহ্ন দেওয়া আছে। এখানে আমরা দুটো দুটো করে দিয়ে দিলে কি হতো না, এটাও সমান বুঝিয়ে যেত, কিন্তু সেটা নাও হতে পারে, সেটা কিন্তু নাও হতে পারে, সেই জন্য এভাবে দেওয়া হয়েছে AQ সমান QC, AP সমান BP। তাহলে P আর Q কে যোগ করে যে সরলরেখাংশটা পেয়েছি, আমরা দেখাবো এটা হচ্ছে এই সরলরেখাংশটা BCর সঙ্গে সমান্তরাল, BCর সঙ্গে সমান্তরাল এবং BCর অর্ধেক, এটি দেখাবো। মানে অ্যাকচুয়ালি আমরা যেটা প্রমাণ করব সেটা হচ্ছে PQ BCর সঙ্গে সমান্তরাল হবে, আর PQ হাফ BC হবে, PQ সমান হাফ BC হবে। এইটি কিন্তু প্রমাণ, এটা আমরা প্রমাণ করব। কি দেওয়া আছে না, P আর Q হচ্ছে মিড পয়েন্ট অফ AB and AC, P and Q are mid points of the sides AB and BC, AB and AC of the triangle ABC। এই ABC ত্রিভুজে AB আর AC বাহুর মধ্যবিন্দু হচ্ছে AP এবং Q যথাক্রমে। তোমাদের এটা বইতে হয়তো D আর E দেওয়া আছে, অসুবিধা নেই, DE দেওয়া আছে, তাহলে DE সমান্তরাল BC এবং DE সমান হাফ BC, এরকম প্রমাণ। তো এটা তো সবসময় এটা নয় ঠিক যে ও যেমন বইতে দেওয়া আছে সেরকমই তোমাকে নাম দিতে হবে, সেরকম করেই তুমি মুখস্থ করবে, তা তো নয়। মুখস্থ তো মোটেই করা যাবে না, আমি প্রথম থেকেই বলি, এটা কিন্তু 8 থেকে বলে আসছি, আমি 7 থেকেই বলি যথাসম্ভব, হ্যাঁ, যে কখনোই অঙ্ককে মুখস্থ করবে না। অঙ্ক কিন্তু মুখস্থ করলে মনে রাখা যায় না, অঙ্ককে বুঝে নিলে তাহলে কিন্তু কোনোদিনই আর ভুলবে না, কিন্তু মুখস্থ করলে দুদিন পরে কিন্তু ভুলে যাবে, কীভাবে মুখস্থ করেছো সেটা কিন্তু ভুলে যাবে। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এখানে বেশি আমি লিখবো না, একটু জাস্ট বলে দিচ্ছি কীভাবে প্রমাণটা হবে, আমাদের বইতে প্রমাণটা করে দেওয়া আছে। তো আমি জাস্ট বলবো কীভাবে তোমাদের অঙ্কন করে প্রমাণটা করতে হবে। P হচ্ছে AB মিড পয়েন্ট, Q হচ্ছে AC মিড পয়েন্ট, P and Q আর হ্যাঁ P ও Q, হ্যাঁ এখানে তোমাদের দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে P ও Q AB যথাক্রমে, একটু বলেই দিচ্ছি, AB ও AC এর মধ্যবিন্দু, বাহুর মধ্যবিন্দু, AB ও AC বাহুর মধ্যবিন্দু, এইটা বলা আছে। তাহলে তোমাদের প্রমাণ করতে হবে এইটা, PQ এবং BC এরা পরস্পর সমান্তরাল, এই সরলরেখাংশ, এই জন্য এরকম বাদ দিচ্ছি, এবং এইটা তোমাদের দেখাতে হবে PQ সমান হাফ BC, PQ এর দৈর্ঘ্য BC বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, এটা দেখাতে হবে। তো দেখো আমরা করবো কি, এটা একটা অঙ্কন করবো, কি করবো না Q কে বাড়িয়ে দেবো, Q কে আমরা বাড়িয়ে দেবো কত পর্যন্ত,
ধরে নাও আর পর্যন্ত বাড়িয়ে দিলাম, যাতে করে পিকিউ এবং কিউআর সমান হয়, পিকিউ এবং কিউআর সমান হয় সেইভাবে বাড়িয়ে দিলাম। কিভাবে বাড়ালাম? পিকিউ এবং কিউআর যাতে সমান হয় সেইভাবে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। আর সি এবং আর যুক্ত করে দিলাম। তাহলে দেখো এগুলো কি পাচ্ছ, এই জিনিসটা পেয়েছো, এই জিনিসটা কিরকম একটা ব্যাপার হয়েছে দেখো, ভালো করে বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখো তো এই যে দুটো ত্রিভুজ এখন পেলে এ কিউ পি আর এ কিউ পি এবং সি কিউ আর, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাতে পারি। এ কিউ পি আর সি কিউ আর সর্বসম কিন্তু দেখাতে পারি, খুব ইজি ব্যাপার, এটা একটা ছবি থেকে পরিষ্কার। এ কিউ কিউ সি সমান পি কিউ কিউ আর, তো অঙ্কন অনুযায়ী সমান, সেভাবে অঙ্কন করেছি। পি কিউ কে আর পর্যন্ত এমনভাবে বাড়িয়েছি যাতে পি কিউ সমান কিউ আর হয়, আর সি যুক্ত করে দিয়েছি। তো তাহলে পি কিউ সমান কিউ আর আছে, এ কিউ সমান কিউ সি আগে থেকে দেওয়া ছিল। তো তাহলে এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, আর তাদের অন্তর্ভুক্ত দেখো এই কোণটা কি কোণ? এরা পরস্পর বিপ্রদীপক কোণ। ওকে, এরা পরস্পর বিপ্রদীপক কোণ। তাহলে বুঝতেই পারছো যে এই ত্রিভুজ দুটো হচ্ছে এস এ এস শর্তে সর্বসম। কোনো প্রবলেম আছে? এস এ এস শর্তে সর্বসম। তাহলে এই দুটো ত্রিভুজ যখনই সর্বসম হয়ে গেল, আমরা কি পাবো? সমান সমান বাহুর বিপরীত কোণ সমান পাবো, তেমনি সমান সমান কোণের বিপরীত বাহুও সমান পাবো। দেখো তো এই বাহুর বিপরীত কোণ এই কোণটা, আর এই বাহুর বিপরীত কোণ এই কোণটা তো সমান হবে। এই কোণটা এই কোণটা সমান হয়ে যাবে, তার মানে আমরা পেয়ে যাচ্ছি দেখো পি এ কিউ সমান, আমরা কিউ সি আর পাচ্ছি। কোনখান থেকে? এইখান থেকেই পাচ্ছি, যে দুই সর্বসমতা আগে প্রমাণ হয়ে গেছে, সেখান থেকে আমরা পাচ্ছি এই সমান বাহু বিপরীত কোণ, এই সমান বাহু বিপরীত কোণ, এই দুটো সমান। আরে এই দুটো কোণ কি ধরনের? দেখো তো এ বি এবং আর সি এই দুটোকে এটা ছেদ করেছে, তার মানে এই দুটোর ভেদক হচ্ছে এটা। ওই জন্য দেখো এখানে লেখা আছে ভেদক ও মধ্যবিন্দু সংখ্যা। এই যে দুটো সরলরেখা, এদের ভেদক হচ্ছে এটা, সেই ভেদকের বিপরীত পার্শ্বস্থ দুটো অন্তস্থ কোণ, বিপরীত পার্শ্বস্থ দুটো অন্তস্থ কোণ, তার মানে এটা অ্যাকচুয়ালি এটা একান্তর কোণ। বিপরীত পার্শ্বস্থ দুটো অন্তস্থ কোণ তো এরকম হয়, এই হলো ভেদক। এই বিপরীত পার্শ্বস্থ দুটো অন্তস্থ কোণ, এই দুটোকে কিন্তু আমরা একান্তর বলবো না। কি বলি না, এইটার সঙ্গে এর দূরবর্তী বিপরীত পার্শ্বস্থ অন্তস্থ কোণ, এই দুটোকে আমরা একান্তর বলি। এই একান্তর কোণগুলো যদি সমান হয়, তোমরা ক্লাস 8 করেছো, একান্তর কোণগুলো যদি সমান হয় তাহলে এই সরলরেখাগুলো সমান্তরাল। তো তাহলে দেখো এখানে পেয়েছো যে এই কোণটা হচ্ছে এই দুটো সরলরেখার এই ভেদক সাপেক্ষে একান্তর কোণ। তার মানে কি পাবো না, এবি সমান্তরাল আরসি পাবো। এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি এবি সমান্তরাল আরসি, তার মানে পেয়ে যাচ্ছ দেখো পিবি সমান্তরাল আরসি, পিবি সমান্তরাল আরসি পেয়ে যাচ্ছ, পাচ্ছ না? পিবি সমান্তরাল আরসি পেয়ে যাচ্ছ, পাচ্ছ তো নাকি? আবার দেখো পিবি সমান আরসিও পাবে, কেন? দেখো এই পিবি সমান আরসি পাবে কেন? দেখো এইটার বিপরীত বাহু আর এইটার বিপরীত বাহু তো সমান। যেমন দুটো ত্রিভুজ সর্বসম হলে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, সেরকম সমান সমান কোণের বিপরীত বাহুও সমান হয়। এখান থেকে এটাও পাবে যে এপি সমান আরসি, আর এপি মানেই দেখো পিবি, এপি মানেই হচ্ছে পিবি সমান আরসি। এপি মানে পিবি, কেননা পি হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, তাহলে এপি সমান পিবি লিখে দিলাম। এপি সমান আরসি মানে পিবি সমান আরসি। তাহলে দেখো আমরা পেয়েছি পিবি সমান্তরাল আরসি, আবার পেলাম পিবি সমান আরসি। তাহলে কি বলতে পারি? এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজ সম্পর্কে কি করতে পারি? তোমরা সামান্তরিক সংক্রান্ত উপপাদ্য আগে করেছো, তোমরা জানো একটা চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে সেটা সামান্তরিক হয়। তার মানে দেখো এই চতুর্ভুজটা কি হবে? সামান্তরিক। তাহলে আমরা কি পেলাম আলটিমেটলি? পিবিসি আর এটি সামান্তরিক, এটি সামান্তরিক। তোমরা তো নিশ্চয়ই জানো সামান্তরিকের তো বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় এবং বিপরীত বাহুগুলো সমানও হয়। তো তাহলে দেখো অতএব পেয়ে যাচ্ছ যে পি আর সমান্তরাল বিসি, পি আর এবং বিসি এর বিপরীত বাহু এরা সমান্তরাল। আর পি আর এর একটা অংশ হচ্ছে দেখো পি কিউ, পি আর এর একটা অংশ হচ্ছে পি কিউ, কারণ পি কিউ কে আমরা আর পর্যন্ত বাড়িয়েছিলাম, অর্থাৎ পি আর এর একটা অংশ হচ্ছে পি কিউ। তাহলে পি কিউ সমান্তরাল বিসি হয়ে যাবে। এবং কি হবে না, দেখো পি আর সমান্তরাল যেহেতু বিসি, যেমন বিসি সেরকম পি আর সমানও তো বিসি পাবো, পি আর সমানও কিন্তু আমরা বিসি পাবো। পি আর সমান আবার কত হবে? দেখো পি আর এর দুটো অংশ পি কিউ কিউ আর যা সমান, পি কিউ সমান কিউ আর ওইভাবে বাড়িয়েছিলাম।
তাহলে কি হলো না পি আর সমান এইটার দ্বিগুণ অথবা এটার দ্বিগুণ। আমাদের যেটা দরকার সেটা করব, কারণ আমাদের দরকার হচ্ছে পি কিউ সমান হাফ বিসি দরকার। তাহলে কি করব না পি আর এর জায়গায় আমরা লিখব 2 পি কিউ, পি আর এর জায়গায় আমরা কি লিখব টুয়াইস পি কিউ সমান বিসি। তাহলে দেখো পি কিউ সমান হয়ে যাচ্ছে হাফ বিসি। পি আর এর জায়গায় 2 পি কিউ লিখলাম কেন না অঙ্ক অনুযায়ী পি কিউ সমান কিউ আর, আর পি কিউ প্লাস কিউ আর সমান পি আর, পি কিউ প্লাস কিউ আর সমান পি আর, অতএব পি আর সমান টুয়াইস পি কিউ, টুয়াইস পি কিউ সমান বিসি, অর্থাৎ পি কিউ সমান হাফ বিসি। প্রমাণ হয়ে গেল। দুটো বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ কি হবে না বিপরীত বাহুর সমান্তরাল হবে এবং তৃতীয় যে বাহুটা তার সমান্তরাল হবে এবং তার অর্ধেক হবে। তৃতীয় বাহু সমান্তরাল হবে এবং তার অর্ধেক হবে। যদিও এই উপপাদ্যটা কিন্তু আমরা অন্যরকম ভাবে প্রমাণ করতে পারি। নেক্সট যে মেন উপপাদ্য আছে সেই উপপাদ্যটা প্রমাণ করার পরে এই উপপাদ্যটাকে একটু অন্যরকম ভাবে আমরা প্রমাণ করতে পারি, সেটা পরের উপপাদ্যটা হওয়ার পরে বলা হবে, এখন কিন্তু না, নেক্সট দিনে আমি বলবো। ঠিক আছে, আজকে আর সেটা নিয়ে আমি আলোচনা করবো না, আজ এইটা সংক্রান্ত কিছু আমি আলোচনা করছি। দেখো তাহলে আমরা পেলাম যে একটা ত্রিভুজে দুটো বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ সেটা তৃতীয় বাহু সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। এইটারই প্রয়োগমূলক দেখো বেশ কিছু করতে পারি। কিরকম দেখো প্রয়োগমূলক আমি কতগুলো লিখছি, তোমাদের কিন্তু সবগুলোই বইতে আছে, হয় অনুশীলনীতে আছে অথবা করে দেওয়া আছে। হয় অনুশীলনী বেশিরভাগ আছে, 3 না 4টে বোধহয় অনুশীলনীতেই আছে, অনুশীলনী বেশিরভাগ আছে। দেখো একটা বোধহয় সম্ভব করে দেওয়া আছে। একটা চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজ মনে করো, যে কোনো একটা চতুর্ভুজ এঁকেছি আমি, যে কোনো চতুর্ভুজ। এই চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যদি আমরা পরপর যুক্ত করে দিই, বাহুগুলোর মধ্যবিন্দু তুমি এক্স ওয়াই জেড ডব্লিউ এরকম বহু মানে চতুর্ভুজটার নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবং এ বি সি ডি বাহুগুলোর মধ্যবিন্দু দিতে পারো, এটা সমান, এটা সমান, এইটা সমান, আবার এইটা সমান। দেখো এটা একটা করে দাগ দিয়েছি, এগুলো সমান, এটা দুটো করে দাগ দিয়েছি, এক্স বি ওয়াই বি ওয়াই সমান, 3টে করে দাগ দিয়েছি ওয়াই সি সি জেড সমান, 4টে করে দাগ দিয়েছি ডি জেড আর ডি ডব্লিউ সমান। এবার যদি এগুলোকে পরপর যুক্ত করি, এ বি যুক্ত করলাম, বি সি যুক্ত করলাম, সি ডি যুক্ত করলাম, এ ডি যুক্ত করলাম, বলছে যে এইটাকে একটা সামান্তরিক আমরা দেখাতে পারবো। কিভাবে দেখো, এখন দেখে এটা মনে হয় না যে এটা সামান্তরিক হয়েছে বলে, কারণ আমি যে মধ্যবিন্দুগুলো আন্দাজে নিয়েছি, মধ্যবিন্দুগুলো তো সঠিকভাবে আমি নিতে পারিনি, আন্দাজে চোখের আন্দাজে নিয়েছি, সুতরাং মনে হচ্ছে যেন হয়নি, কিন্তু এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেবো যে হবে। কিভাবে যাবে, এটা সামান্তরিক দেখাতে পারবো খুব সহজে। তার জন্য আমাদের করতে হবে যদি সেটাতে একটা কর্ণকে যোগ করে দিতে, যে কোনো একটা কর্ণকে তুমি যোগ করে দাও, যে কোনো একটা কর্ণকে যোগ করে দাও। আমি ওয়াই ডব্লিউ যোগ করতে পারি, আবার এক্স জেড যোগ করতে পারি। আমি যেখানে ওয়াই ডব্লিউ যোগ করে দিয়েছি, দেখো তাহলে কি পেয়েছো, দেখো এখানে একটা ত্রিভুজ পেয়েছো এক্স ওয়াই ডব্লিউ, যার এ হচ্ছে এক্স ডব্লিউ এর মধ্যবিন্দু, বি হচ্ছে এক্স ওয়াই এর মধ্যবিন্দু। আমরা তো একটু আগে প্রমাণ করলাম একটা ত্রিভুজে দুটো বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশটা তৃতীয় বাহুটার সঙ্গে সমান্তরাল হবে এবং তার অর্ধেক হবে। তাহলে দেখো এখান থেকে অবশ্যই আমরা বলতে পারছি যে এ বি সমান্তরাল ওয়াই ডব্লিউ ওয়াই এবং এ বি সমান হাফ ডব্লিউ ওয়াই, তাই না? এ আর বি হচ্ছে এক্স ডব্লিউ আর এক্স ওয়াই এর মধ্যবিন্দু। কোন ত্রিভুজের ক্ষেত্রে না, এটা আমি এক্স ওয়াই ডব্লিউ ত্রিভুজের ক্ষেত্রে করলাম, এই ত্রিভুজের ক্ষেত্রে করলাম। ঠিক না, এ বি হচ্ছে এইটা সমান্তরাল এবং এটা অর্ধেক করতে পারি। ঠিক একইভাবে যদি আমি জেড ওয়াই ডব্লিউ ত্রিভুজের ক্ষেত্রে করি, জেড ওয়াই ডব্লিউ ত্রিভুজের ক্ষেত্রে করি, সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে দুটো বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে ডব্লিউ জেড এর মধ্যবিন্দু ডি আর জেড ওয়াই এর মধ্যবিন্দু সি। তাহলে ডিসি কি হবে না, তৃতীয় বাহু হচ্ছে এটা, এটার সঙ্গে সমান্তরাল এবং এটার অর্ধেক। তাহলে এখান থেকেও আমরা পাচ্ছি ডিসি সমান্তরাল ডব্লিউ ওয়াই আর ডিসি সমান হাফ ডব্লিউ ওয়াই। তাহলে বলো তো এই দুটো থেকে কি পাবো, এই দুটো যে রেজাল্ট পেয়েছি আলাদা আলাদা, সেই দুটো রেজাল্টে কি পাবো? এ বি ডব্লিউ ওয়াই এর সঙ্গে সমান, ডিসি ও ডব্লিউ ওয়াই এর সঙ্গে সমান। একই সরলরেখা যদি একই সরলরেখাংশ একই সমতলে যদি মানে দুটো সরলরেখাংশ যদি একই একটা নির্দিষ্ট সরলরেখাংশের সঙ্গে সমান্তরাল হয়, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে তারা পরস্পর সমান্তরাল। এ বি ডব্লিউ ওয়াই এর সঙ্গে সমান্তরাল, ডিসি ও ডব্লিউ ওয়াই এর সঙ্গে সমান্তরাল। তাহলে আমরা কি পাচ্ছি না, এ বি সমান্তরাল ডিসি। এই দুটো থেকে আবার দেখো এই দুটো থেকে কি পাবো, এই দুটো থেকে পাবো দেখো এ বি হচ্ছে ডব্লিউ ওয়াই এর অর্ধেক, ডিসি ও ডব্লিউ ওয়াই এর অর্ধেক, তাহলে এ বি সমান ডিসি।
তাহলে কি পেলাম, এবি সমান্তরাল ডিসি, এবি সমান ডিসি, অর্থাৎ এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটা এই বাহুটা আর এই বাহুটা সমান এবং সমান্তরাল। তোমরা জানো নিশ্চয়ই একটা বিপরীত বাহু একটা চতুর্ভুজের সমান আর সমান্তরাল হলে সেটা কি হয়, সামান্তরিক হয়। তো হয়ে গেল এবিসি, এবিসিডি একটা সামান্তরিক। ওকে, তাহলে যে কোনো চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যোগ করে যে চতুর্ভুজ গঠিত হয়, পরপর যোগ করে যে চতুর্ভুজ গঠিত হয়, মানে একই ক্রমে যোগ করে যে চতুর্ভুজ গঠিত হয়, সেটা হবে সবসময় সামান্তরিক। সবসময় সামান্তরিক কিন্তু আমরা বলতে পারি। এবারে সামান্তরিকটা বিশেষ ধরনের সামান্তরিক হবে যদি চতুর্ভুজটা বিশেষ ধরনের কিছু হয়। এখানে কিন্তু চতুর্ভুজটা বিশেষ ধরনের ছিল না, সেইগুলোই এবার পরপর বলবো। দেখো এবারে বলা হচ্ছে তাহলে দেখো এই চতুর্ভুজ যদি সামান্তরিক হতো, এই এক্স ওয়াই জেড ডব্লিউ যদি সামান্তরিক হতো তাহলে কি হবে, এক্স ওয়াই জেড ডব্লিউ যদি নিজে সামান্তরিক হতো তাহলে কি হবে, মনে করো এটা একটা সামান্তরিক এক্স ওয়াই জেড ডব্লিউ। এক্ষেত্রে তোমার এরকম এ বি সি ডি দেওয়া আছে, এ বি সি ডি এরকম দেওয়া আছে। তাহলে এই চারটাকে যোগ করে যে চতুর্ভুজটা পাবো এটা তো অবশ্যই একটা সামান্তরিক হবে, কারণ এখানে যোগ করে দেবো, এইটা যোগ করে দেবো অথবা এটা যোগ করে দেবো, কোনো অসুবিধা নেই। সামান্তরিকের ক্ষেত্রেও কিন্তু এটা সত্য, চতুর্ভুজের ক্ষেত্রে যেহেতু সত্য, সামান্তরিক তো অবশ্যই চতুর্ভুজ, সামান্তরিক তো অবশ্যই চতুর্ভুজ। কিন্তু সামান্তরিককে আমরা রম্বস, বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র বলতে পারবো না, সেটা বিশেষ বিশেষ ক্ষেত্রে বলতে পারবো। কিন্তু সামান্তরিক সবসময় চতুর্ভুজ, কেননা সামান্তরিকের বাহু চারটে বাহু বিশিষ্ট বদ্ধ সামান্তরিক চিত্র, সুতরাং সামান্তরিক ও চতুর্ভুজ। যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে যেহেতু তার বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যোগ করে সামান্তরিক পেয়েছি, তাহলে সামান্তরিকের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো পরপর যুক্ত করে আমরা সমান্তরিকই পাবো। ওকে, এবার দেখো, এবার যদি আমি আয়তাকার চিত্রের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যোগ করি তাহলে কি হবে, আয়তাকার চিত্রের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যোগ করি তাহলে কি হবে, যদি এটা আয়তাকার চিত্র হতো তাহলে কি হতো, এগুলো কিন্তু পরপর তোমাদের আছে, আমি একটু শর্টে বলে দিচ্ছি, তোমাদেরকে কিন্তু নিজেদেরকে এটা করে নিতে হবে। দেখ কিরকম হচ্ছে, মনে করো এবার আমি এবিসিডি নাম দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এবিসিডি দিলে তোমাদের অনেকে বুঝতে সুবিধা, আমারও কিন্তু বলতে সুবিধা হবে। তো দেখো আমি এখানে বলছি এবি, বিসি, সিডি এবং এডি বাহুর মধ্যবিন্দু অর্থাৎ পি কিউ আর এস। এবার এটাকে আমরা যুক্ত করে দিই, এটা যুক্ত করি। তো অবশ্যই পি কিউ আর এস তো সামান্তরিক, তো খুব ইজি, কারণ আয়তক্ষেত্র চতুর্ভুজ বা আয়তক্ষেত্রকে আমরা সামান্তরিক বলতে পারি। সামান্তরিককে সবসময় আয়তক্ষেত্র না বলতে পারলেও আয়তক্ষেত্রকে তো সামান্তরিক অবশ্যই বলতে পারি। আয়তক্ষেত্র সর্বদা সামান্তরিক, কিন্তু সামান্তরিক সর্বদা আয়তক্ষেত্র হয় না। তো তাহলে এই ক্ষেত্রেও তো পি কিউ আর এস একটা সামান্তরিক, অবশ্যই আমাদের দেখাতে হবে এটা একটা রম্বস। কি করে দেখাবো, আমাদের পি কিউ আর এস কে রম্বস দেখাতে পারবো, কি করে দেখাবো, খুব সহজ, খুব ইজি। একটা সামান্তরিক কখন রম্বস হয় না, এক জোড়া মানে দুটো সংলগ্ন বাহু, সন্নিহিত বাহু যদি সমান হয়ে যায় তাহলে দুটো সন্নিহিত বাহু যদি সমান হয়ে যায় তাহলে সেটা রম্বস হয়ে যাবে। সামান্তরিকের দুটো সন্নিহিত, যে কোনো দুটো সন্নিহিত বাহু যদি সমান হয়ে যায় সেক্ষেত্রেই সেটা কি হয়ে যাবে, সেক্ষেত্রে সেটা রম্বস হয়ে যাবে। তার মানে আমাদের এই দুটো অথবা এই দুটো অথবা এই দুটো অথবা এই দুটোকে সমান দেবে। কিভাবে লাগবে, খুব ইজি। দেখো তো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে কি সর্বসম দেখাতে পারবো না, খুব সহজেই পারবো, খুব সহজেই পারবো। এটাকে একটা আয়তাকার বলা আছে, এবিসিডি কিন্তু আয়তাকার বলা আছে। তোমরা তো জানো আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলো সমান হয়। তো তাহলে এবি সমান অবশ্যই বিসি, তাহলে কি হবে বলতো, হাফ এবি সমান হাফ বিসি হবে। তাহলে তুমি কি পাচ্ছ, যে পিবি সমান তো আরসি পাচ্ছ, পিবি সমান আরসি পাচ্ছ না, হাফ এবি মানে পিবি আর হাফ ডিসি মানে আরসি, কারণ পি এবং আর হচ্ছে এবি আর ডিসির মধ্যবিন্দু, তাহলে পিবি সমান আরসি দেবে। আবার দেখো এইটাও তো পাবে যে কিউটা হচ্ছে বিসির মধ্যবিন্দু, তার মানে এমনি কিন্তু বিকিউ সমান কিউসি আছে, বিকিউ সমান কিউসি আছে, পিবি সমান আরসি দিয়েছো। বলো তো এই কোণগুলো কত করে, যেহেতু এটা আয়তাকার, তোমরা জানো আয়তাকার চিত্রে সমস্ত কোণগুলোই সমস্ত অন্তঃকোণগুলোই কিন্তু সমকোণ হয়, অর্থাৎ এগুলো সব সমকোণ। তাহলে কি পাচ্ছ, এই বাহুটা সমান, এই দুটো বাহু সমান এবং তাদের অন্তর্ভুক্ত এই কোণগুলো 90 ডিগ্রি করে, অতএব ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে ত্রিভুজগুলো সর্বসম হলেই কি হয়ে যাচ্ছে,
না এর বিপরীত বাহু এবং এর বিপরীত বাহু সমান হয়ে যাচ্ছে, এই বাহুটা আর এই বাহুটা সমান হয়ে যাচ্ছে, PQ এবং QR সমান, অতএব ওটা একটা রম্বস। PQRS একটা রম্বস। আগে ছিল সামান্তরিক, দুটো বিপরীত দুটো সন্নিহিত বাহু সমান হয়ে গেছে, অতএব আগে কিন্তু সামান্তরিকটা বলতেই হবে, সামান্তরিক কথাটা আগে কিন্তু বলতেই হবে। আমরা জানি চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো পরপর যুক্ত করে সামান্তরিক গঠিত হয়, অতএব আয়তাকার চিত্র ABCD এর বাহুগুলোর মধ্যবিন্দু PQRS পরপর যুক্ত করে আমরা একটা সামান্তরিক কি পাবো। আগে কিন্তু এটা সামান্তরিক দেখিয়ে দিতে হবে, তারপরে তোমাদের এটা দেখা যাবে। এই ত্রিভুজটা BPQ এবং CRQ, BPQ এবং CRQ সর্বসম দেখিয়ে দিলেই প্রমাণ হয়ে যাবে। BPQ CRQ সর্বসম কোন শর্তে হলো? SAS শর্তে। দেখালাম এটা সমান এটা, এটা সমান এটা দেওয়াই আছে, আর তাদের অন্তর্গত কোণগুলো 90 ডিগ্রি করে, অতএব সর্বসম। তাহলে কি হচ্ছে, এই বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু সমকোণ দুটোর বিপরীত বাহুগুলো সমান হয়ে যাচ্ছে, PQ সমান QR, অতএব এটা একটা রম্বস। ওকে, এবার দেখো এটা যদি আয়তাকার না হয় বর্গাকার হয় তাহলে কি হবে? তাহলে কি বলা হলো, আয়তাকার চিত্রের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো পরপর যুক্ত করে আমরা রম্বস পাবো। যদি বর্গাকার হয় তাহলে কি পাবো? দেখো তুমি, বর্গাকার। আচ্ছা বলো তো, বর্গক্ষেত্রকে কি আমরা আয়তক্ষেত্র বলতে পারি না? অবশ্যই পারি। বর্গক্ষেত্রকে কি আমরা আয়তক্ষেত্র বলতে পারি না? অবশ্যই পারি, তাই না? মনে করো এইটি হচ্ছে ABCD আমরা নাম দিলাম, এইখানেও এটা PQRS নাম দিলাম, ABBC এবং AD বাহুর মধ্যবিন্দু যোগ করে PQRS, ABCD বর্গাকার, ABCD এখানে বর্গাকার চিত্র বলা হয়েছে, বর্গাকার চিত্র, বাহুগুলোর মধ্যবিন্দুগুলো দেওয়া আছে। তোমাদের বলতে হবে যে এইটা একটা বর্গক্ষেত্র হবে, PQRS ও একটা বর্গক্ষেত্র হবে, দেখাতে হবে, খুব ইজিলি আমরা প্রমাণ করতে পারবো। তাহলে কি বললাম একটু আগে আমি দেখিয়েছি আয়তাকার চিত্রের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যুক্ত করে রম্বস গঠিত হয়, তাহলে বর্গাকার চিত্রেরও বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যুক্ত করে একটা রম্বস গঠিত হবে, কেননা বর্গাকার চিত্র ও আয়তাকার চিত্র। আয়তাকার সবসময় বর্গাকার নয়, কিন্তু বর্গাকার তো সবসময় আয়তাকার, তাই না? তাহলে সুতরাং বর্গক্ষেত্র থেকে আয়তক্ষেত্র হিসাবে আমরা ট্রিট করতেই পারি। আবার তুমি যদি আলাদা করে প্রমাণ করবো বলো তাহলে কোনো অসুবিধা নেই, এই দুটোকে সমান দেখাবে, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখিয়ে PQ সমান QR দেখাবে, মানে এটা রম্বস হবে। প্রথমত এটা সামান্তরিক বলবে, তারপরে আমরা আয়তাকার চিত্রে করলাম কি, আয়তাকার চিত্রের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যুক্ত করে আমরা পেয়েছিলাম রম্বস গঠিত হয়। এবার দেখো এটা একটু বর্গাকার বলছি, ABCD একটা বর্গাকার চিত্র, ABCD বর্গাকার চিত্র, ABCD বর্গাকার, AB বাহুর মধ্যবিন্দু P, BC বাহু Q, CD বাহু R এবং AD বাহু হচ্ছে S। তাহলে যুক্ত করেছি, যুক্ত করে যেটা পেয়েছি এদিকে বর্গাকার দেখাবো, PQRS কে আমরা দেখাবো বর্গাকার চিত্র। কিভাবে দেখাবো? দেখো এই বর্গাকার চিত্র কিন্তু সবসময় আয়তাকার চিত্র, তাই না? আয়তাকার কি সবসময় বর্গাকার? বর্গাকার নয়, কিন্তু আয়তাকার চিত্র সবসময় বর্গাকার হবে না, সেটা বিশেষ ক্ষেত্রে তুমি হবে। বিশেষ ক্ষেত্রে যদি কর্ণ দুটো সমান, মানে কর্ণ দুটোর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, সেক্ষেত্রে সেটা বর্গাকার হবে, অথবা দুটো সন্নিহিত বাহু যদি সমান হয় আয়তাকার চিত্রের, তাহলে সেটা বর্গাকার হবে, তোমরা জানো। তো বর্গাকার চিত্রকে কিন্তু সবসময় আমরা আয়তাকার বলতে পারি। তাহলে তুমি এটা প্রথমেই ধরে নিতে পারো যেহেতু এটা বর্গাকার চিত্র একটা আয়তাকার চিত্র, অতএব এই PQRS যুক্ত করে যে চতুর্ভুজটা পেয়েছি এটা একটা রম্বস হবে। আবার তুমি যদি রম্বসটা ঘুরিয়ে ফের প্রমাণ করতে চাও নতুন করে, তাহলে তো কোনো অসুবিধা নেই, তোমরা BPQ ত্রিভুজ, এই BPQ ত্রিভুজ আর CQR ত্রিভুজকে সর্বসম দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। BPQ CQR ত্রিভুজকে সর্বসম কি করে দেখাবে? সেই যেমন করে ওইটা যেমন যে PB হচ্ছে হাফ AB আর RC হচ্ছে হাফ DC, ABDC যেহেতু সমান তাহলে PB সমান RC হবে, BQ সমান CQ দেওয়া আছে এবং এই কোণগুলো 90 ডিগ্রি করে, অতএব হয়ে যাবে, অতএব হচ্ছে SAS শর্তে এরা সর্বসম হয়ে যাবে। সেখান থেকে এর বিপরীত বাহু সমান পাবে, PQ সমান QR, অতএব এটা একটা রম্বস। রম্বস কখন বর্গাকার হয় না, তার একটা কোণ, যে কোনো একটা কোণকে আমরা 90 ডিগ্রি দেখাবো, কোনো অসুবিধা নেই। আমরা এখানে Q কোণকে 90 ডিগ্রি দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সহজ। Q কোণকে কি করে 90 ডিগ্রি দেখাবো, সেটাও খুব সহজ। দেখো এখানে AB সমান BC সমান তো BC, তাই না? তাহলে দেখো হাফ AB সমান হাফ BC সমান হাফ BC, হাফ AB হাফ BC মানে হাফ দিয়ে গুণ করে দেবো। এবারে দেখো হাফ AB মানে দেখো PB, আবার হাফ BC মানে BQ, আর মানে হচ্ছে CQ, কারণ BQ সমান CQ, কিউটার মধ্যবিন্দু। আবার দেখো হাফ DC মানে হচ্ছে CR, হাফ DC মানে হচ্ছে CR। তাহলে দেখো PB BQ CQ এবং CR সব সমান, PB BQ সমান, এটা এই কোণটার জন্য 90 ডিগ্রি, তাহলে এটা কি ত্রিভুজ? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই কোণটা কত? PQR, PQB কোণটা কত? না এটা হচ্ছে 45 ডিগ্রি হবে,
ঠিক একেবারে দেখো আর সি কিউ, এটা হচ্ছে এটা সমকোণ এবং আর সি কিউ সি সমান, এই যে আর সি কিউ সি সমান, তাহলে এটা একটা সমকোণ সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব এই কোণটা কত হবে, এই যে সি কিউ আর সেটাও দেখো 45 ডিগ্রি। তাহলে এই বিকিউপি আর সি কিউ আর এর সমষ্টি কত হলো না 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে কত হলো 90 ডিগ্রি। এই দুটো কোণ মিলে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত, এই টোটাল কোণটা হচ্ছে দেখো 180 ডিগ্রি, কারণ এই বিসির উপরে একই দিকে কিউপি এবং কিউআর দণ্ডায়মান। বিসির উপরে একই বিন্দুতে মানে একটা নির্দিষ্ট বিন্দুতে কিউ বিন্দুতে কিউপি এবং কিউআর একই দিকে দণ্ডায়মান, একই দিকে কিন্তু বলতে হবে। তাহলে কি হবে না এই দুটো সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি কোণটা অর্থাৎ এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে মোট 180 ডিগ্রি, তাহলে দেখো এই কোণটা দেখো 90 ডিগ্রি হয়ে যাবে। অতএব দেখো পিকিউআর সমান কত হবে না 180 ডিগ্রি মাইনাস এই দুটো সমষ্টি বিকিউপি প্লাস সিকিউআর সমান দেখো হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। ওকে, তাহলে পিকিউআর 90 ডিগ্রি হয়ে গেল। একটা রম্বসের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় অবশ্যই সেটা বর্গাকার হবে। তার মানে একটা বর্গক্ষেত্রের বর্গাকার চিত্রের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো পরপর যুক্ত করে আমরা একটা বর্গাকার চিত্র পেলাম। এবারে যদি রম্বসের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যুক্ত করি তাহলে কি পাবো না রম্বসের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যুক্ত করে আমরা আয়তাকার চিত্র পাবো। আবার সেটা যে বর্গাকার নয় সেটাও কিন্তু প্রমাণ করা যায়। একটা রম্বস আছে, মনে করো এরকম একটা রম্বস আছে, মনে করো এরকম একটা রম্বস আছে, রম্বস এই রম্বসের বাহুগুলোর মধ্যবিন্দু আমরা যুক্ত করব। মনে করো এটা পিকিউআরএস নাম, পিকিউআরএস রম্বস। এটা হচ্ছে এ বিন্দু, এ হচ্ছে মধ্যবিন্দু, কিউআর এর মধ্যবিন্দু বি, আরএস এর মধ্যবিন্দু সি আর পিএস এর মধ্যবিন্দু মনে করো ডি। তাহলে দেখো এই এ বি সি ডি পরপর যুক্ত করে দিলাম, যুক্ত করে যে চতুর্ভুজটা পাবো সেটা আয়তাকার হবে কিন্তু বর্গাকার হবে না দেখাতে হবে। এটাও বলতে পারে আর কি যে বর্গাকার হবে না দেখাও, আয়তাকার হবে দেখাতে বলতে পারে। আবার তার সঙ্গে আরেকটু জুড়ে দিতে পারে যে আয়তাকার হবে কিন্তু বর্গাকার হবে না, সেটাও বলতে পারে। যদি সেটা বলে দেয় তাহলে আরেকটু করতে হবে, আরেকটু বেশি করে বলতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে পিকিউআরএস একটা রম্বস বলা আছে, পিকিউআরএস রম্বস বলা আছে। এখন বলতো এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজ তো সামান্তরিক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে নাকি? যেহেতু এইটা একটা চতুর্ভুজ, এইটা একটা চতুর্ভুজ, চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যুক্ত করে একটা সামান্তরিক করতে হয়, অতএব রম্বসের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যুক্ত করে একটা সামান্তরিক করতে হয়। এবিসি কি অবশ্যই একটা সামান্তরিক। এই সামান্তরিক কখন রম্বস হয়, সামান্তরিক কখন আয়তক্ষেত্র হয় তোমরা জানো। একটা কোণকে 90 ডিগ্রি দিলেই আয়তক্ষেত্র হয়ে যায়। একটা কোণকে আমরা 90 ডিগ্রি দেখাবো, এ বি সি ডি যে কোনো একটা কোণকে আমরা 90 ডিগ্রি দেখাবো। কিভাবে দেখাবো বলো তো, কিভাবে দেখাবো? দেখো কিভাবে দেখাচ্ছি, ভালো করে দেখো। হয়তো আমি বি কোণটাই দেখাতে চাইছি, বি কোণটাই আমরা 90 ডিগ্রি দেখাতে চাইছি। কিভাবে দেখাবো? বি কোণকে 90 ডিগ্রি দেখাতে চাইলে আমরা এবিসি কোণকে লিখবো কিভাবে বলো? এবিসি কোণকে আমরা লিখবো কিভাবে বলো? এবিসি কোণকে লিখবো দেখো 180 ডিগ্রি মাইনাস এ বি কিউ কোণ প্লাস আর বি সি কোণ। লিখতে পারি তো নাকি? আর বি সি হয়ে গেল রেড ব্লাড কর্পাসাল, যদিও এখানে সেটা নয়, আমি এমনি বললাম। ঠিক আছে, তাহলে 180 ডিগ্রি মাইনাস এবি কিউ প্লাস আর বি সি, এই 180 ডিগ্রি থেকে এই দুটো কোণ বাদ দিয়ে দিলেই কিন্তু আমি এটা পাবো। যে যুক্তিটা আগেই দেখালাম, আগেরটাতে দেখালাম যে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, যেহেতু এই কিউআর এর উপর একটা নির্দিষ্ট বিন্দুতে বিএ এবং বিসি একই দিকে দণ্ডায়মান, সেই জন্য এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে একটা যে কোনো একটা কোণ হবে কি 180 মাইনাস বাকি দুটোর সমষ্টি, সেটাই করেছি। এই কোণটা সমান 180 মাইনাস বাকি দুটোর সমষ্টি। এবার দেখো এবি কিউ আর বিএ কিউ এটা কিন্তু সমান হবে, কারণ এই পুরোটা একটা রম্বস বলা যায়। এখানে কিন্তু পিকিউআরএস কে রম্বস বলা যায়, রম্বস পিকিউআরএস একটা রম্বস। তাহলে তো পিকিউ সমান কিউআর সমান আরএস, তার মানে দেখো হাফ পিকিউ সমান হাফ আর হাফ কিউআর সমান হাফ আরএস হবে, হাফ আরএস হবে। তাহলে দেখো এ কিউ সমান কিউবি সমান বিআর সমান আরসি এরকম হবে। তাহলে এ কিউ আর কিউবি যদি সমান হয় তাহলে এই এবি কিউ আর বিএ কিউ তো সমানই হবে। এবং এক একটা কোণ কত করে হবে বলো তো? মনে করো এই যে একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ তুমি পেয়েছো যে এই বাহুগুলো সমান, তাহলে এই কোণগুলো তো সমান। মনে করো এই এবিসি ত্রিভুজ বা এরকম একটা এক্স ওয়াই জেড দিচ্ছে, এক্স ওয়াই আর এক্স জেড সমান, এই কোণ দুটো
এক্স ওয়াই আর এক্স জেড বাহুগুলো যদি সমান তাহলে এই কোণগুলো সমান, তাহলে যে কোনো একটা কোণকে আমরা কিভাবে লিখবো না এক্স ওয়াই জেড প্লাস এক্স জেড ওয়াই, সেটাকেও এক্স ওয়াই দিয়ে লিখতে পারি সমান হবে 180 মাইনাস এই ওয়াই এক্স জেড। তাহলে দেখো 2 অফ এক্স ওয়াই জেড সমান হয়ে যাচ্ছে 180 মাইনাস ওয়াই এক্স জেড। তার মানে দেখো এক্স ওয়াই জেড কত হচ্ছে না হাফ ইনটু 180 মাইনাস এক্স ওয়াই ওয়াই এক্স জেড, তাই না? এইরকম ব্যাপারটা আছে, হাফ ইনটু 180 মাইনাস এই কোণটা আছে শীর্ষ কোণটা। দেখো এখানে দেখো এই যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ তার শীর্ষ কোণ হচ্ছে এই, তাহলে সমান কোণের যে কোনো একটাকে কি লিখবো না 180 মাইনাস শীর্ষ কোণটা তার অর্ধেক, 180 মাইনাস শীর্ষ কোণটা, এই যে 180 মাইনাস শীর্ষ কোণটা তার হচ্ছে অর্ধেক, 180 মাইনাস এইটা তার অর্ধেক হবে এই কোণটা। ঠিক একইভাবে এই ক্ষেত্রেও তাই হবে। তাহলে দেখো এটাকে আমরা লিখবো 180 মাইনাস এইটাকে লিখবো 180 মাইনাস এটা হাফ ইনটু 180 মাইনাস হচ্ছে a কিউবি প্লাস হাফ ইনটু 180 মাইনাস বিআরসি। দেখো ভালো করে দেখো কি লিখেছি, তাহলে এখানে হাফ 180 90, এখানেও হাফ 180 90 প্লাস 90 180 আর 180 মাইনাস 180 জিরো হয়ে যাবে, মানে 180 গুলো সব যাবে, হাফ 180 যেখানে আছে সব কেটে যাবে। তাহলে কি থাকবে তোমার দেখো হাফ a কিউবি, এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, হাফ a কিউবি থাকবে আর হাফ বিআরসি থাকবে। তার মানে হাফ কমন নিলে a কিউবি প্লাস বিআরসি থাকছে। আর বলতো এই কোণটা আর এই কোণটা সমষ্টিগত, যেহেতু এটা একটা সমান্তরাল এটা ছেদক, তাহলে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কি কত হলো হাফ ইনটু 180 ডিগ্রি, তাহলে কত হবে 90 ডিগ্রি। দেখো আমরা কিন্তু এবিসি কোণ সমান 90 ডিগ্রি পেয়ে গেলাম, এবিসি কোণ সমান 90 ডিগ্রি পেয়ে গেলাম। আর একটা সামান্তরিকের যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় সেটাকে কি বলা হয় আয়তাকার বলা হয়। এবার যদি বলে যে ওটা আয়তাকার কিন্তু বর্গাকার নয় দেখাও, কি করে দেখাবে? আয়তাকার কিন্তু বর্গাকার নয় দেখাবে যদি বলে তখন কিভাবে দেখাবে? যদি আমরা ধরে নিই বর্গাকার তাহলে আমরা বলতে পারবো, অর্থাৎ পরোক্ষভাবে কিন্তু আমরা প্রমাণ করে দেবো এটা বর্গাকার নয়। যদি বর্গাকার ধরে নিই তাহলে কি হবে বলো? এটা যদি বর্গাকার ধরে নিই তাহলে এবি সমান বিসি হবে, তাই না? এবি সমান বিসি হবে। দেখো এইটাকে আর এইটাকে যদি সমান ধরে নিই, অর্থাৎ এবিসিডি আয়তাকার তো আমরা প্রমাণ করলাম। যদি বলা হয় যে প্রমাণ করো ওটা আয়তাকার কিন্তু বর্গাকার নয়, তার মানে তোমাকে আরেকটু প্রমাণ করতে হবে যেটা বর্গাকার নয়, কারণ বর্গাকার চিত্র তো আয়তাকার চিত্রই হয়। তাহলে এই আয়তাকার চিত্রটা বর্গাকার নয় তোমাকে প্রমাণ করতে হবে। সেটা তুমি কি করে করবে না বিপরীত এই যে কোনো সন্নিহিত দুটো বাহু সমান নয় আমরা দেখিয়ে দেবো। আর সমান নয় দেখাতে যে ধরে নিলাম যদি সম্ভব হয় তারা সমান দেখিয়ে ধরে নাও যে এবি আর বিসি সমান ধরে নাও, এবি এবং বিসি কে সমান ধরে নাও, এবি আর বিসি কে সমান ধরে নিলে তুমি পাবে বলো তো? এ কিউ আমরা তো এখানে লিখেছিলাম যে এ কিউ সমান এগুলো সব সমান, এ কিউ কিউ বি আর সি আর বি এগুলো সব সমান। তাহলে এইটা সমান এটা সমান এটা সমান এটা, আবার এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে এই দুটো সর্বসম হয়ে যাবে, তাই না? এ কিউ বি সমান সর্বসম বি আর সি হয়ে যাবে। কোন শর্তে বলো তো? এস এর শর্তে সর্বসম হয়ে যাবে। যদি এটা হয় তবে কিন্তু এটা হয়ে যাবে এস এর শর্তে সর্বসম। যদি এবি সমান বিসি আমরা ধরে নিই, এটা যদিও হবে না কিন্তু আমরা ধরে নিলাম এবি সমান বিসি, তাহলে কি হবে না এই ত্রিভুজটা সর্বসম হবে। তাহলে কি হবে বলো? এই কোণটা আর এই কোণটা তো সমান হয়ে যাবে, কারণ এই বাহুর বিপরীত কোণ এই বাহুর বিপরীত কোণ সমান হয়ে যাবে। তার মানে দেখো এ কিউ বি, সেক্ষেত্রে এ কিউ বি সমান বি আর সি হয়ে যাবে। আবার তাদের সমষ্টি কত? এদের সমষ্টি একটু আগে করেছি, এদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এদের সমষ্টি 180 ডিগ্রি এবং তারা সমান, তাহলে এক একটা কত? এক একটা দেখো 90 ডিগ্রি। তাহলে এটা রম্বস থাকবে, এই পুরোটা রম্বস থাকবে। পিকিউআরএস তো বর্গাকার হয়ে গেল, অথচ আমাদের বলা ছিল ওটা রম্বস, এটা বর্গাকার নয়। তো তাহলে আমরা এবি সমান বিসি ধরে নিলে রম্বসটা বর্গাকার হয়ে গেল। তাহলে যেহেতু এটা রম্বসই আছে বর্গাকার নয়, তাহলে এবি সমান বিসি হবে, অর্থাৎ আমরা যেটা ধরছিলাম সেটা ভুল। তার মানে এটা আয়তাকার হবে কিন্তু বর্গাকার হবে না। ওকে, এরপরে দেখো, এরপরে আরেকটা করাবো, তারপরে তোমাদের নেক্সট দিনে হবে, ঠিক আছে? এবারে নেক্সট দিনে হবে। এইটা দেখো একটুখানি আমি করে দিচ্ছি কিরকম আছে ব্যাপারটা, কিরকম আছে দেখো। এটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, ট্রাপিজিয়াম, একটা এবিসিডি ট্রাপিজিয়াম।
এবিসিডি একটা ট্রাপিজিয়াম, এ বি সি ডি এটি একটি ট্রাপিজিয়াম আছে। তাই এডি হচ্ছে তির্যক বাহু আর বিসি হচ্ছে তির্যক বাহু। তার মানে কি? তার মানে ধরে নিতে হবে বাকি যে দুটো বাহু তারা সমান্তরাল। যদি তির্যক বাহু এডি আর বিসি বলে দেয় তার মানে এবি আর বিসি হচ্ছে সমান্তরাল। এই দুটো বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই এবং এফ। এই এডি বাহুর মধ্যবিন্দু ই আর বিসি বাহুর মধ্যবিন্দু এফ। তোমাদের দেখাতে হবে যে ইএফ এটা হচ্ছে এবির সঙ্গে সমান্তরাল হবে বা ডিসির সঙ্গে সমান্তরাল হবে এবং এই দুটো সমান্তরাল আছে। তোমাদের দেখাতে হবে ইএফটা এবি বা ডিসির সঙ্গে সমান্তরাল হবে এবং ইএফ এর দৈর্ঘ্য কত হবে না এবি আর ডিসির দৈর্ঘ্যের যোগফলের অর্ধেক হবে। এবি আর ডিসির দৈর্ঘ্যের যোগফলের অর্ধেক হবে। যদিও এইটি তোমাদের পরিমিতিতে কিন্তু অলরেডি হয়ে গেছে, পরিমিতিতে কিন্তু অলরেডি তোমাদের হয়ে গেছে। তবুও আরেকটু বলে দিচ্ছি ব্যাপারটা যে কি করলে ওটা প্রমাণ হয়ে যাবে। দেখো খুব সহজে আমরা প্রমাণ করতে পারি। এখানে আমরা এইটাকে যোগ করে বাড়িয়ে দিতে পারি, এইটাকে যোগ করে বাড়িয়ে দিতে পারি, এইটাকে যোগ করে এদিকে বাড়াতে পারি, এইটাকে যোগ করে এদিকে বাড়াতে পারি। আবার দেখো হ্যাঁ আর ওরকম করতে পারি, মানে চার রকম ভাবে করতে পারি। যাই হোক আমি ওরকম করছি না, আমি এইরকম করছি না, আমি জাস্ট মনে করো সি আর ই কে যোগ করে বাড়িয়ে দিলাম, সি এবং ই কে যোগ করে আমরা বাড়িয়ে দিলাম, সি এবং ই কে যোগ করলাম এবং বাড়িয়ে দিলাম। যেটা মনে করো বর্ধিত বি এ কে পি বিন্দুতে ছেদ করে, এরকম ধরে নিলাম। এখানে কিন্তু এটা মধ্যবিন্দু ছিল, এটাও মধ্যবিন্দু ছিল। আমাদের তাহলে কি দেওয়া ছিল? স্বীকার্য বিষয় কি ছিল? স্বীকার্য ছিল এবিসিডি ট্রাপিজিয়ামের আমরা ধরে নিচ্ছি যে এবি সমান্তরাল ডিসি, তির্যক বাহুদ্বয় এবি ও বিসি এর মধ্যবিন্দু, এবি ও বিসি এর মধ্যবিন্দু দ্বয় যথাক্রমে পি ও ই ও এফ, পি ও কিউ বলতে পারে, কোনো অসুবিধা নেই। প্রামাণ্য এই প্রমাণ করতে হবে কি না ইএফ সমান্তরাল এবি অথবা ডিসি, যাই হোক একই ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে ইএফ সমান হাফ এবি প্লাস ডিসি, হাফ এবি প্লাস ডিসি। না এরকম তোমাদের প্রমাণ হয়নি, ইএফ সমান হাফ এবি প্লাস ডিসি, এটা কিন্তু প্রমাণ হয়নি। যাই হোক আমি ওটা ভুল বললাম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তোমাদের প্রমাণ হচ্ছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল প্রমাণ হচ্ছে। সেক্ষেত্রে অবশ্য ক্ষেত্রফলের জায়গাতেও কিন্তু এরকম ছিল হাফ ইন্টু এই সমান্তরাল বাহুগুলোর সমষ্টি কিন্তু তাদের মধ্যে দৈর্ঘ্য হয়, সমান্তরাল বাহুগুলোর মধ্যে দূরত্ব, লম্ব দূরত্ব, সেটাকে আমরা উচ্চতা বলে জানি ট্রাপিজিয়ামের। তো যাই হোক সেইরকম ওটা করা হয়েছিল, আমি ওটা একটুখানি মিস করলাম। যাই হোক ওটা ভাবলাম যে ওইটা বোধহয় হয়ে গেছে। যাই হোক এটা কিন্তু হয়নি, এটা তোমাদের এখনই হচ্ছে কি না এই মধ্যবিন্দুদ্বয়ে তির্যক বাহুগুলোর যে মধ্যবিন্দু তাদের সংযোগ সরলরেখাংশ সেটা হচ্ছে সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্যের অর্ধেক হবে আর সমান্তরাল বাহুগুলোর সঙ্গে সমান্তরাল। এইটি প্রমাণ করতে। এই সমান্তরাল বাহুগুলো যেগুলোর সঙ্গে যে সমান্তরাল হবে সেটা কিন্তু অন্যভাবেও প্রমাণ করা যাবে। যখন তোমরা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য করবে তখনও কিন্তু এটা প্রমাণ হবে, আবার সেটা কিন্তু অন্যরকম ভাবে হবে, এখন একটু অন্যরকম ভাবে হচ্ছে। তো আমরা করেছি কি অঙ্কন করেছি কি হলো, অঙ্কন করেছি দেখো সি যোগ করে বাড়ানো হলো, সিই যোগ করে বাড়ানো হলো যা বর্ধিত বি এ কে পি বিন্দুতে ছেদ করে, এরকম ধরে নিয়েছি পি বিন্দুতে ছেদ করে। আর এখানে বলতে পারো যে ইএফ যোগ করা হবে, ইএফটাও কিন্তু আমরা যোগ করেছি, ঠিক আছে, ইএফটাও আমরা যোগ করেছি, না প্রমাণ করবো, ঠিক আছে। এই হয়েছে ব্যাপার। তাহলে এবারে প্রমাণ দেখো, প্রমাণ এবারে কিন্তু খুবই ইজি, প্রমাণ কিন্তু খুবই এবারে ইজি হবে। কিরকম দেখো তো, আচ্ছা দেখো এই যে আমরা দুটো ত্রিভুজ পেয়েছি, এখানে প্রমাণ দেখো এই যে ত্রিভুজ পেয়েছি ডিসি, তার সঙ্গে ডিসি এর সঙ্গে আমরা বলছি এইপি, এদের মধ্যে কি কি মিল পাচ্ছি দেখো, এই দুটো ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজের মধ্যে কি মিল পাচ্ছি দেখো, এর মধ্যে কি পাচ্ছি বুঝতেই পারছো, দেখো কি পাচ্ছি
এই দুটো কিন্তু সমান বলা আছে। আচ্ছা, ওই দুটো শুধু সমান হলে তো হবে না। আচ্ছা, এই কোণটার সঙ্গে এই কোণটা কি সমান হবে কি? কেন বলতো? ডিসির সঙ্গে এবি পিবি সমান্তরাল এবং এটা ছেদক, সেই জন্য এই কোণটা একান্ত কোণ সমান। আবার এই দুটো কোণ হচ্ছে বিপরীত কোণ, এরা সমান হবে। আর দেখো ডি সমান ই এ দেওয়া আছে, তাহলে কি কি পাচ্ছি? প্রথমে বলবে যে এই কোণগুলো বলো যে ডিসি কোণ সমান এইপি কোণ, বিপ্রতীপ কোণ লিখে দেবে ব্র্যাকেটে, বিপ্রতীপ কোণ, এটা একটা হলো। তারপর বলবে যে ডিসিই কোণ সমান এপিই কোণ, এটা লিখে দিলে যে একান্তর কোণ। কেন? তার যুক্তিটা এবারে দেবে, যেহেতু ডিসি সমান্তরাল পিবি, হ্যাঁ, কারণ এখানে লিখে দিলে কারণ পিবি এর অংশ এবি, অংশ হচ্ছে এবি, আর এবি সমান্তরাল তো ডিসি জানো, এবি সমান্তরাল তো ডিসি জানো, হ্যাঁ, এবং এই ছেদকটা হচ্ছে সিপি, সিপি ছেদক, তার জন্য এরা হচ্ছে একান্তর কোণ এবং এরা সমান, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে দুটো করে কোণ সমান পেয়েছো। এবং দেখো একটা করে বাহু সমান দেওয়া আছে, ডি সমান আমাদের জানি এই, এটা কিন্তু যেহেতু ই এডি বাহুর মধ্যবিন্দু, এডি বাহু বা মধ্যবিন্দু, এডি এর মধ্যবিন্দু বলতে পারো, এডি এর মধ্যবিন্দু, এটা কিন্তু দেওয়া ছিল, এটা কিন্তু দেওয়া ছিল, এখানে দেওয়াই ছিল তির্যক বাহু এডি এর মধ্যবিন্দু ই দেওয়া ছিল, আর বিসি মধ্যবিন্দু এফ দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে সর্বসম হয়ে গেল। অতএব দেখো আমরা পেয়ে যাচ্ছি যে ডিসি সর্বসম এইপি, কোন শর্তে? এএস শর্তে। এখানে কিন্তু কোন কোন বাহু শর্তে, কোন কোন বাহু শর্তে এরা সর্বসম হয়ে গেল। তাহলে কি পাবো? দেখো এর বিপরীত বাহু আর এর বিপরীত বাহু সমান পাবো, অর্থাৎ এই ডিসি সমান, অর্থাৎ দেখো ডিসি সমান আমরা পাবো এপি, অনুরূপ বাহু। আবার ঠিক দেখো এই কোণের আরেকটা দেখো, আর যে দুটো কোণ আছে, এই কোণটা এই কোণটা তো সমান হবে, তাহলে এই বাহুটা এই বাহুটাও সমান হবে অ্যাকচুয়ালি। এবং এটাও পেয়ে যাবো যে ইসি সমান পি। এই বলবে প্রত্যেক জোড়া বাহু অনুরূপ, প্রত্যেক জোড়া বাহু অনুরূপ, অনুরূপ বাহু হয়, প্রত্যেক জোড়া বাহু হচ্ছে অনুরূপ বাহু। তাহলে সি সমান পি পেয়ে গেলে। আরেকটা কি পেয়েছো? ডিসি সমান এপি পেয়েছো, সি সমান পি পেয়েছো, এটা কাজে লাগবে। আর ডিসি সমান এপি পেয়েছো। ঠিক আছে, এবারে দেখো কি পেলে। এবারে টোটাল কি হলো দেখো চিত্রটা, টোটাল চিত্রটা হচ্ছে দেখো এইরকম একটা ত্রিভুজ, এইখানে একটা মধ্যবিন্দু আছে এফ, আর এইখানে একটা মধ্যবিন্দু আছে ই, এরকম পেয়েছে দেখো। এইটি হচ্ছে পি বিন্দু, এইটি হচ্ছে সি বিন্দু, এইটি হচ্ছে বি বিন্দু, এরকম পেয়েছে দেখো ছবিটা। এই যে ছবিটা, এই ছবিটাকে তুমি আলাদা করে আমি যদি আঁকি তাহলে এরকম পেয়েছো। এইটার মধ্যবিন্দু ছিল, এইটাও মধ্যবিন্দু পেয়ে গেছে। তাহলে আমরা কি পাচ্ছি? যে একটা ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা কি হয়? তাহলে তো আমরা বলতে পারছি, এবারে লিখবো, তাহলে এইটা তো ছবিটা আঁকতে হবে না, আমি এমনি দেখালাম। তাহলে এবারে কি লিখবে? এখন ত্রিভুজ বিসিপি এর কি পাচ্ছ না, সিপি ও সিপি বাহুর মধ্যবিন্দু, বাহুর মধ্যবিন্দু যথাক্রমে কি কি না, সিপি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই এবং এফ। সিপি বাহু এফ, সিপি বাহু তো এফ দেয়া ছিল, আর সিপি বাহুর মধ্যবিন্দু ই কেন লিখলাম না, আমরা ইসি সমান পি প্রমাণ করে দিয়েছি, ইসি সমান পি দেখিয়েছি। তাহলে এটা পেল। অতএব তাহলে কি হবে না, ইএফ সমান্তরাল অবশ্যই পিবি হবে। অর্থাৎ দেখো ইএফ সমান্তরাল এবি হয়ে গেল। আর লেখার দরকার নেই যে এবি পিবি এর অংশ, আর লেখার দরকার নেই, আগে একবার লিখেছি। ইএফ সমান্তরাল এবি হয়ে গেল। এবং কি পাবো না, সমান্তরাল শুধু তো নয়, আবার অর্ধেক হবে, এই তৃতীয় বাহুটার অর্ধেক হবে হাফ পিবি। ইএফ সমান হবে, এই যে ইএফ সমান হবে এই পিবি বাহুর অর্ধেক। এবারে দেখো পিবি এর দুটো অংশ আছে, এইখানে দেখো পিবি কিন্তু দুটো অংশ আছে, পিবি এর দুটো অংশ আছে, একটা হচ্ছে পি এ আর একটা এবি। তাহলে কি হবে? এইটি সমান আমরা লিখবো হাফ ইনটু পি এ প্লাস এবি, ঠিক আছে। তাহলে হাফ ইনটু পি এর জায়গায় কি লিখবো? পি এ সমান আমরা কত প্রমাণ করেছি? পি এ সমান দেখো ডিসি প্রমাণ করেছি, তাহলে এটি ডিসি প্লাস এবি হয়ে গেল। হাফ ইনটু এবি প্লাস ডিসি, দুটোই প্রমাণ হয়ে গেল। ওকে, তো আজকে তোমাদের এই পর্যন্তই আমরা কমপ্লিট করলাম। এর পরের দিন তোমার বাকি অংশটা হবে
আর তার সঙ্গে তোমাদের এইটার অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে। এইটার অ্যাসাইনমেন্ট আমি আজকেই দিচ্ছি না, পরের ভিডিওর পরে আমি দেব। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা করবে, কিন্তু পড়াশোনাটা বন্ধ করো না, পড়াশোনা করতেই হবে। একটুখানি গ্যাপ দিয়ে দিলে তোমার কিন্তু সবসময় ভাববে যে অন্যেরা কিন্তু তোমার থেকে এগিয়ে যেতে পারে। কেননা যারা একটু সচেতন তারা কিন্তু পড়াশোনাটাকে ছাড়বে না। যদি একটু অসচেতনভাবে তুমি পড়াশোনাটা বাদ দিয়ে দাও তাহলে কিন্তু পিছিয়ে যাবে অনেক। এইটা কিন্তু খেয়াল রাখবে, কেননা এই পরিস্থিতিটা খুবই কঠিন পরিস্থিতি। এই পরিস্থিতিটাকে ঠিকমতো কাজে লাগাতে পারলে কিন্তু এটা তোমাদের ক্ষেত্রে খুবই একটা ভালো দিন কিন্তু পরবর্তীকালে আনবে, এটা কিন্তু বলে দিতে পারি। হ্যাঁ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঠাকুর এবং মায়ের কাছে, স্বামীজির কাছে তোমাদের সুস্থতা এবং সর্বাঙ্গীন কুশল কামনা করি।